আগামী অর্থবছরের বাজেট সংসদে প্রস্তাব করা হয়েছে। অনেকেই বুঝতে চাইছেন বাজেট আসলে কেমন হলো, এই বাজেটে চ্যালেঞ্জগুলো কি, কারা এই বাজেট থেকে লাভবান হবেন আর কাদের উপর করের খড়গ নেমে আসবে, আপনার উপর কোথায় কোথায় করের বোঝা চাপানো হলো এই বাজেটের মাধ্যমে। এসব প্রশ্নের উত্তর থাকছে আজকের স্টার এক্সপ্লেন্সে। এই বাজেট দীর্ঘদিন পর গণতান্ত্রিক সরকারের বাজেট, তাই সব মানুষের প্রত্যাশাও এই বাজেট থেকে অনেক বেশি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চেষ্টা করেছেন মানুষের প্রত্যাশা পূরণ করতে, তাই বিভিন্ন জায়গায় কর ছাড় দিয়েছেন। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়াতে বাজেটে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটি কর ছাড় থেকে শুরু করে অন্যান্য সুবিধা দেওয়ার মাধ্যমেও। যেমন স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ করা হয়েছে। আবার গার্মেন্ট শিল্প যে ধরনের শুল্কমুক্ত আমদানির সুবিধা পায় সেটি যেন অন্যরাও পায়, সেই দাবি ছিল দীর্ঘদিনের, সেটিও এই বাজেটে পূরণ করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো কর বিষয়ক নীতি প্রতি বছর পরিবর্তন হলে উদ্যোক্তারা প্রেডিক্ট করতে পারেন না যে আগামীতে কি হবে, সে বিষয়টিও সমাধান করা হয়েছে এবার। কারণ আগামী 5 বছর কোন খাতের কর কি হবে তা এবারই বলে দেওয়া হয়েছে, সেটি ব্যক্তি করদাতাদের ক্ষেত্রেও করা হয়েছে। সব মিলিয়ে এই বাজেট মোটা দাগে ব্যবসা বান্ধব বাজেট। ব্যবসা বাণিজ্য প্রসারে এই বাজেটে নানা উদ্যোগ নেওয়ার পেছনে মূল উদ্দেশ্য হলো কর্মসংস্থান তৈরি করা। সরকারের বাজেট দেখে মনে হয়েছে সরকার চাইছে প্রথম বছরে আয় কিছুটা কম এবং ঘাটতি বেশি হলেও ব্যবসা বাণিজ্য যদি একবার গ্রো করা শুরু করে সেটা গোটা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, জিডিপি বাড়বে, মানুষের মাথাপিছু আয় বাড়বে। এই বাজেটে শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানো হয়েছে, বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বাড়ানোর প্রচেষ্টাও করা হয়েছে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো সরকার যেসব ভিত্তির উপর নির্ভর করে আগামী অর্থ বছরের লক্ষ্য নির্ধারণ করেছে সেগুলো অতিরঞ্জিত। উদাহরণ দিয়ে বলছি, সরকার আগামী অর্থ বছরের জন্য যে রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সেটি ধরা হয়েছে চলতি বছরের লক্ষ্যমাত্রার ভিত্তিতে, কিন্তু বাস্তবে লক্ষ্যমাত্রার চেয়ে এবছরের আদায় অনেক কম। ফলে প্রকৃত আদায়ের তুলনায় আগামী বছরের যে লক্ষ্যমাত্রা সেটি প্রায় 50% মতো বেশি। এর মানে দাঁড়াচ্ছে এই রাজস্ব আদায় করা সম্ভব নয়। ফলে বাজেট বাস্তবায়ন করতে হলে যে টাকা লাগবে সেটি কোথা থেকে আসবে সেটিই এই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে তার সঠিক বাস্তবায়ন আরেকটি বড় চ্যালেঞ্জ। এবার আসি এই বাজেটে সবচেয়ে বেশি উইনার এবং লুজার কারা সেই আলোচনায়। সাধারণ ভোক্তা হিসেবে আমার কিংবা আপনার সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো দ্রব্যমূল্য। এবারের বাজেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর জন্য সরকার ধান, চাল, তেল সহ 60টি পণ্যে ব্যাপকভাবে কর ছাড় দিয়েছে। তবে তার সুফল শেষ পর্যন্ত ভোক্তাদের কাছে কতটুকু পৌঁছাবে সে ব্যাপারে বড় প্রশ্ন রয়েছে, যদি না বাজারের যে সিন্ডিকেট সেটি ভাঙা যায়। কিন্তু সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে প্রায় 44,000 কোটি টাকা বাড়তি বরাদ্দ সরকারকে এই বাজেটে রাখতে হয়েছে। এছাড়া গোটা বাজেটও সম্প্রসারণমুখী, যেটি আগামীতে মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে। সুতরাং ভোক্তা হিসেবে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ কম। তবে ভোক্তা হিসেবে বিভিন্ন হাসপাতালের প্রয়োজনীয় পণ্যে কর কমানো হয়েছে। যেমন কিডনি ডায়ালাইসিসের ফিল্টারের কর কমানোর কারণে যাদেরকে এ বিষয়ক চিকিৎসা নিতে হয় তাদের খরচ প্রতিবারে 800 টাকা করে কমবে। হার্টের রোগীদের রিং বসানোর সময় তাদের খরচ প্রায় 20,000 টাকা করে কমবে। চোখের সার্জারি করার সময়ও অনেকের খরচ 5,000 টাকা করে কমবে। যারা ব্যাংকে টাকা রেখেছেন এতদিন পর্যন্ত 3 লাখ টাকার বেশি থাকলেই এক্সাইজ ডিউটি দিতে হতো, এখন সেই সীমা বাড়ানো হয়েছে, 4 লাখ টাকা পর্যন্ত এক্সাইজ ডিউটি দিতে হবে না। তবে নতুন করে যদি কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় আপনাদেরকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার জমা দিতে হবে, অর্থাৎ আপনাদেরকে করের আওতায় আসতে হবে। যারা অতি দরিদ্র তাদের জন্য কিছুটা আশার কথা হলো সামাজিক নিরাপত্তা খাতে সরকার বরাদ্দ প্রায় 15% বাড়িয়েছে। অনেক স্কিমে ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে। আবার নতুন করে 40 লাখের বেশি পরিবার এবছর ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে, তারাও কিছুটা স্বস্তি পাবেন। তবে সামাজিক নিরাপত্তার আওতায় যে ভাতা দেওয়া হয় সেটি একটি পরিবারের জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম।
আপনি যদি ব্যবসায়ী হন, আপনার জন্য বাজেটে নানাভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যারা এসএমই উদ্যোক্তা, তাদের জন্য নতুন করে ২,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য। এছাড়া স্টিমুলাস প্যাকেজের আওতায় ৬০,০০০ কোটি টাকা রাখা হয়েছে। শুল্কমুক্ত আমদানি সুবিধা থেকে শুরু করে কর ছাড়ের সুবিধা নানাভাবে ব্যবসায়ীদেরকে সুযোগ দেওয়া হয়েছে। ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কর ছাড় দেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি এবং ইলেকট্রিক ভেহিকেল আমদানিকারক এবং আইটি কোম্পানিগুলোর জন্য সুবিধা রাখা হয়েছে। তবে যারা সিগারেট সেবন করেন তাদের জন্য দুঃসংবাদ, কারণ সিগারেটের উপর কর বাড়ানো হয়েছে। যারা ইলেকট্রিক গাড়ি পছন্দ করেন না, বরং তেলের গাড়ি পছন্দ করেন, তাদেরকেও বেশি টাকা গুনতে হবে গাড়ি কিনতে। বাজেটে ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের জন্য সহজ কর ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়েছে। এতে ছোট ব্যবসায়ীরা নির্দিষ্ট হারে কর পরিশোধ করতে পারবেন। তাদের ভ্যাটের হিসাবপত্র সংরক্ষণ বা রিটার্ন দাখিলের প্রয়োজন হবে না। ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সহজে কর পরিশোধ করতে পারবেন। এতে ব্যবসায়ীদের হয়রানিও কমবে। প্রতি ১,০০০-এ ২ টাকা কর দিতে হবে। হারটি খুব কম হলেও এর মাধ্যমে খুচরা পর্যায়ের ব্যবসাকে করের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। তাছাড়া সার্বিকভাবে কর ফাঁকি কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তা কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যাবে সেটিই এখন দেখার বিষয়। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।